নমস্কার, গল্পের শহর 11 চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা কুরানো মেয়ে। বস্তুত কোনো গল্প কোনো চরিত্রকে কেন্দ্র করে হয়, কিন্তু আজকের গল্প কিছুমাত্র গয়নাকে কেন্দ্র করে, এবং গল্পটি আপাদমস্তক একেবারে টান টান উত্তেজনাপূর্ণ। আশা করি শ্রোতাদের ভালো লাগবে। তাহলে শুরু হচ্ছে আজকের গল্প, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা কুরানো মেয়ে। অপরাহ্নকাল, শ্রাবণ মাসের ভরা গঙ্গা মতিগঞ্জের ঘাটের অশ্বত্থ মূল লেহন করে বইছে। একখানা জীর্ণ কলেবর ভাউলে এসে ঘাটে লাগল। এক শীর্ণকায় বৃদ্ধ ব্রাহ্মণ সাবধানে সন্তর্পণে তীরে অবতরণ করলেন। মাঝি তার ব্যাগটি, ছাতাটি, লাঠিখানি নামিয়ে দিল। তিনি সেগুলো হাতে নিয়ে দাঁড়ি মাঝির খোরাকির জন্য একটি সিকি বাইর করে দিলেন। মাঝি সিকিটি হাতে করে বলল, কর্তা, আমরা 5টা প্রাণী, চারা নেয় কি করে পেট ভরবে? সে কি রে, চারা নেয় কি অল্প হলো? হুজুর, 4 সেল চাউল কিনতেই তো চারা না, হাঁড়ি আছে, কাঠ আছে, নুন তেল সবই আছে। নে নে, আর 2 ঘন্টা পয়সা নে। বলে বৃদ্ধ অত্যন্ত সাবধানে 2-3 বার গুনে 8টা পয়সা মাঝির হাতে দিলেন। তবুও মাঝি সন্তুষ্ট হল না। বলল, মশাই, 5-5টা পেট, সমস্ত দিন হাড় ভাঙা মেহনতের পর না হয় 8 ঘন্টায় পুরোপুরি দিন। উভয় পক্ষে কিছুক্ষণ কথা কাটাকাটির পর বৃদ্ধ আরও 4টে পয়সা ফেলে দিলেন। তারপর চারদিকে চেয়ে মৃদু স্বরে মাঝিকে বললেন, যদি কেউ জিজ্ঞাসা করে তোমরা কি করতে এসেছো, বলিস আমাদের ঠাকুরমশাই একটা বিয়ের সম্বন্ধ করতে এসেছেন। তারপর বৃদ্ধ ধীরে ধীরে রাস্তায় উঠলেন। ধীরে ধীরে পথ অতিক্রম করে গন্তব্যস্থান অভিমুখে চললেন। দোকানি পশারিরা এই নতুন লোকটির দিকে মুহূর্তের জন্য কৌতূহলপূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে আবার নিজের নিজের কাজে মন দিল। বৃদ্ধের নাম সীতানাথ মুখোপাধ্যায়, নিবাস নবগ্রাম। নবগ্রামের কেউ আহারের পূর্বে এই বৃদ্ধের নাম উচ্চারণ করে না। তার কৃপণতা খ্যাতি বহু দূর ব্যাপ্ত। মতিগঞ্জে তার বেহাই বাড়ি। 5 বছর আগে এই গ্রামে শ্রীযুক্ত ঋষিকেশ বন্দ্যোপাধ্যায়ের কন্যার সাথে তার কনিষ্ঠ পুত্র শ্রীমান অন্নদাচরণের বিবাহ হয়েছিল। বছরখানেক হবে তার বধূমাতা সন্তান সম্ভাবনাবশত পিতৃগৃহে এসেছিলেন। আজ 5-6 মাস হল একটা কুচি মেয়ে রেখে বউটি ইহলোক ত্যাগ করে গিয়েছেন। একসময় উৎসবের বেশ পরিধান করে বাদ্য ভাণ্ডের সাথে সীতানাথ এই পথেই পালকি করে বর নিয়ে গিয়েছিলেন। আজ সেই সমস্ত অতীত কথা স্মরণ হতে লাগল। মনটা বিশেষ কিছু না, একটু যেন বিষণ্ণ হলো আর কি। বৈবাহিকের বাড়ি পৌঁছাতে বেশিক্ষণ লাগল না। বৈঠকখানা খোলা ছিল। সীতানাথ সেখানে গিয়ে বসলেন। সেই কক্ষের ভিত্তি গাত্রে বসুধারার সপ্তরেখা আজও বিদ্যমান। মনে হল পুত্রের বিবাহান্তে এই ঘরেই কুশণ্ডিকা সম্পন্ন হয়েছিল। বিবাহের সময় তার বৈবাহিক ঋষিকেশের অবস্থা বেশ সচ্ছল ছিল। 3000 টাকা খরচা করে তিনি তার একমাত্র কন্যাটির বিবাহ দিয়েছিলেন। ঋষিকেশ চালানের ব্যবসা করে। 5 বছর ধরে উপর্যুপুরি লোকসান দিয়ে তিনি এখন শুধু নিঃস্বই নন, ঋণেও জড়িয়ে পড়েছেন। বসুধারার চিহ্নগুলো যে রয়ে গিয়েছে, 5 বছরের মধ্যে সেই ঘরে একবারও চুন পড়েনি। সামান্য হলেও তা এই অসচ্ছলতারই একটা নিদর্শন। একটা ছোঁড়া চাকর বাইরের বাগানে বেড়া বাঁধতে বাঁধতে সীতানাথের প্রতি আর চোখে দেখছিল। বোধহয় ভাবছিল বুড়ো নিশ্চয়ই তামাক চাইবে, এবং তামাক সাজতে গিয়েই নিশ্চয়ই সেখানে 2 টান টেনে নেবে। বেচারি নতুন তামাক খেতে শিখেছিল। ধূম পিপাসা তখনও তার অত্যন্ত বলবতী। কিন্তু সীতানাথের দৃষ্টি তার ওপর পড়া মাত্রই তিনি বললেন, ওহে
বাবুকে একবার খবর দাও, নগাঁওয়ের সীতানাথ মুখুজ্জে এসেছে। আশাহত বালক এই অনুরোধ বাক্যমাত্র ব্যয় না করে নীরবে আগন্তুকের প্রতি চেয়ে রইল। গম্ভীরভাবে কাস্তেখানি বেড়ার গায়ে ঝুলিয়ে দিল। দড়ির তালটা ধীরে ধীরে গুটিয়ে ভালো জায়গায় রাখল। তারপর অপ্রসন্ন মুখে আস্তে আস্তে অন্তঃপুরে প্রবেশ করল। কিছুক্ষণ পরেই ঋষিকেশ আধময়লা ধুতি পরে একটা মোটা চাদর গায়ে দিয়ে বাহির হয়ে আসলেন। সীতানাথ দেখলেন তার বৈবাহিকের সেই স্থূল বপু আর নেই। সীতানাথ দেখলেন তার বৈবাহিকের সেই মোটাসোটা শরীর আর নেই, অঙ্গে সেই লাবণ্য নেই, চক্ষু কোটরে বসে গেছে। দুজনে নমস্কার আদান প্রদান হলো, কোলাকুলি হলো, কুশল প্রশ্ন জিজ্ঞাসা হলো। ঋষিকেশের চক্ষু ছলছল করে উঠল। গোটাকতক বড় বড় জলবিন্দু তার গাল বেয়ে গায়ের বস্ত্রে পড়ল। ভৃত্য এসে তামাক দিয়ে গেল। দুজনে অনেকক্ষণ ধরে পর্যায়ক্রমে ধূমপান করলেন। কারও মুখে কোনো কথা নেই। অবশেষে সীতানাথ বললেন, ভাই, যা হওয়ার তো তা হয়েই গিয়েছে, সে তো আর ফিরবে না। বৃথা আক্ষেপ করে কি হবে বলো? মেয়েটিকে একবার আনো দেখি। ঋষিকেশ উঠে গেল। কিছুক্ষণ পর বাইরে আসলেন। পেছনে ঝি এবং তার কোলে ফরাসি ছিটে দোলাই জড়ানো মাতৃস্তন বঞ্চিত শীর্ণকায় এক শিশুকন্যা। সে হাসছেও না, কাঁদছেও না, নিতান্তই নির্লিপ্তের মতো একদিকে চেয়ে আছে। তার পিতামহ তার মুখ দেখবার জন্য একটি আদুলি বার করেছিল, কিন্তু কি ভেবে আবার আদুলিটি রেখে একটা টাকা বার করল। মুখুজ্জে মশাই এই জীবনে এরূপ বদান্যতা ও ত্যাগ স্বীকারের পরিচয় আর কখনো দেননি। এবার একটু বিশেষ কারণ ছিল। টাকাটি দিয়ে নাতনির মুখ দেখলেন। ঝি টাকাটা হাতে নিয়ে অসন্তুষ্টের মতো অন্যদিকে মুখ ফেরালো। বলা বাহুল্য, মেয়ের আদর এখন শহর ছেড়ে পল্লীগ্রামেও প্রবেশ করেছে। কলেজের নব্যবাবু শ্বশুরালয়ে গিয়ে গিনি দিয়ে প্রথমে কন্যার মুখ দেখলে পাড়ার লোক সেটাকে বাড়াবাড়ি বলে আর হাসাহাসি করে না। সুতরাং টাকাটি ঝির মনে ধরবে কেন? সে ভাবল, মর মিনসে, এত কষ্টের প্রথম মেয়ে, আহা, তাতে আমার মা মরা, একটু সোনা জুটল না মুখ দেখতে। ক্রমে অন্ধকার হল। মুখোপাধ্যায় হাত পা ধুয়ে সন্ধ্যা বন্দনার জন্য বাড়ির ভেতরে প্রবেশ করলেন। পূজার আসনে বসা মাত্র শুনতে পেলেন তার বেআইন, ও গো মা, মা কোথায় গেলি গো, এই বলে উচ্চস্বরে কান্না শুরু করেছে। মাতৃহৃদয়ে সেই উচ্ছ্বসিত শোকার্তরবে সন্ধ্যাদেবী যেন শিহরিত হয়ে উঠলেন। ঋষিকেশের চক্ষু থেকেও ঝরঝর করে জল পড়তে লাগল। সীতানাথ বোকার মতো পুজোর আসনে বসে রইল। মাঝে মাঝে কেবল মাথা নেড়ে বলতে লাগলেন, হা নারায়ণ, কি করলে। কান্না থামলে সীতানাথ সন্ধ্যানিক শেষ করলেন। তারপর জলযোগে বসলেন। কিন্তু তার মনের ভেতরটা কে যেন টিপে ধরে রাখল। যে কাজের জন্য সে এতখানি গঙ্গা পথ অতিক্রম করে এসেছেন, তার সম্বন্ধে এখনো একটা কথা পর্যন্ত বলা হলো না। বিকেল থেকে কতবার বলি বলি করে আর বলতে পারেননি। শেষকালে স্থির করলেন, দূর হোককে, কাল সকালেই ভরব, রাত্রিটা কোনো মতে কাটিয়ে দিই। আহারান্তে বৈঠকখানাতেই তার শয্যা প্রস্তুত হল। ঋষিকেশ রাত্রির মতো বিদায় গ্রহণ করলেন। এক ভৃত্য বালক সেই ঘরেই একপাশে কম্বল পেতে শুল। দুশ্চিন্তায় সমস্ত রাত্রি ব্রাহ্মণের নিদ্রা হল না। যে কাজের জন্য এসেছেন তাকে সফল হবে কি না, এই ভেবে ভেবেই রাত্রি কেটে গেল। তামাক সাজতে সাজতেই চাকর ছোঁড়া যেন প্রাণ বেরিয়ে গেল। রাত্রির 3টের সময় সীতানাথ যখন তামাক সাজবার জন্য আবার তাকে জাগালেন, তখন সে বলল, তামুক আর নেই ঠাকুর, সব পুড়িয়ে গিয়েছে। বেগতিক দেখে শেষবারে তামাক সাজবার সময় সে বাকি তামাকটুকু জানলা গলিয়ে বাইরে ফেলে দিয়েছিল।
সকাল হলে দুর্গা দুর্গা বলে সীতানাথ ঘুম থেকে উঠলেন। বৈবাহিকের সঙ্গে আবার সাক্ষাৎ হলো। ধূমপান করতে করতে সীতানাথ স্থির করলেন, এবার বলি। মনোগত অভিপ্রায় ব্যক্ত করবার সূচনাটা এইভাবে হলো, বেআই মশাই, অদৃষ্ট ছাড়া তো আর পথ নেই। আমাদের অদৃষ্টে যা ছিল তা খণ্ডন করবে কে বলো? আর আমার 4-4টি বউ আছে, কিন্তু ছোট বৌমা যেমন ছিলেন তেমনটি কেউ নয়। আমার এত গুণের বউকে গিন্নি দেখে যেতে পারেননি, সেই দুঃখই চিরকাল থাকবে। মার আমার যেমন রূপ তেমনি গুণ ছিল, তার গুণে পশু পাখি পর্যন্ত বশ হয়েছিল। বাড়িতে রাঙি বলে একটা গাই আছে, এমনি বজ্জাত, তার ত্রিসীমানায় কেউ যেতে পারে না। শিং পেতে গুঁতোতে আসে। কেবল ছোট বৌমা কাছে গেলে সে কিচ্ছু বলতো না। যায় যায় ঝগড়া কলহ, এ তো চিরদিন সকল সংসারে চলে আসছে। কিন্তু আমার অন্য বউরা ছোট বৌমাকে নিজেদের বোনের মতো মনে করত। দুঃসংবাদটা শুনে তো বড় বৌমা একেবারে আছাড় খেয়ে পড়েছিলেন। 3 দিন 3 রাত্রি জলস্পর্শ করেননি। আজও বলেন, আমার পেটের সন্তান গেলেও এতটা হতো না। ঋষিকেশ চোখের জলে মাটি ভিজাচ্ছিলেন। কাঁপা কাঁপা স্বরে বলেন, বেআই মশাই, থাক, আর সেসব কথা বলে ফল কি, অন্য কথা বলুন। সীতানাথ চুপ করলেন। তার ভূমিকাই তাকে মাটি করে দিল। নীরবে নিজের বুদ্ধিকেই ধিক্কার দিতে লাগলেন। কিছুক্ষণ আবার এ কথা সে কথা 5 কথায় কাটল। এবার সীতানাথ নিজের উপর অত্যন্ত রাগ করে ভূমিকা বর্জন করে কথাটা বলেই ফেললেন। শুনতে এমন কাঠখোট্টা রকম ঠেকল যে নিজেরই লজ্জা করতে লাগল। কথাটা আর কিছুই নয়, বধূমাতার অলঙ্কারগুলির কথা। তাই বৃদ্ধ আদায় করতে এসেছেন। প্রস্তাবটা শুনে ঋষিকেশ অনেকক্ষণ নিস্তব্ধ হয়ে রইলেন। বৈবাহিকের আগমন সংবাদ প্রাপ্তিমাত্রই তিনি এটা বুঝতে পেরেছিলেন। আর এ তো জানা কথা। তবু তার মনে একবার দুরাশা উপস্থিত হলো। গয়নাগুলো আটকাবেন, দেবেন না। নাতনিটি যদি বাঁচে, কুলিনের ঘরের মেয়ে, বাঁচবারই 16 আনার সম্ভাবনা। তবে তারই ঘাড়ে পড়ল। ওই অলঙ্কারগুলো অবলম্বন করে তার বিবাহ দেবেন। 2000 টাকা অলঙ্কার দিয়ে তিনি যখন একমাত্র কন্যার বিবাহ দিয়েছিলেন, তখন তার অবস্থা খুব ভালো ছিল। উপর্যুপুরি কয়েক বছর ক্ষতিগ্রস্ত হয়ে এখন সেই অবস্থার পরিবর্তন হয়েছে। তার ছেলেগুলোও কেউ মানুষের মতো নয়। তার অবর্তমানে কি করে যে তারা সংসার চালাবে, তাই তিনি মাঝে মাঝে ভেবে আকুল হতেন। এই সকল 5 রকম ভেবে চিনতে তিনি অলঙ্কারগুলি রেখে দেওয়া দুরাশা মনের মধ্যে পোষণ করেছিলেন। অশুভস্য কালহরং, যত বিলম্ব হয় তার চেষ্টা করবেন স্থির করলেন। বললেন, মুখুজ্জে মশাই, সেই জিনিসগুলো আপনারই। যখন একবার আপনার পুত্রকে দান করেছি, তখন আর 1 রতিও মাত্র ফেরত নেব না। তবে কিছুদিন আপনাকে অপেক্ষা করতে হচ্ছে। আপাতত আপনাকে দিতে পারছি না। এই শুনে মুখুজ্জে মশাইয়ের মুখ শুকিয়ে গেল। ভাবলেন, বুঝি বেআই অলঙ্কারগুলো কোথাও বন্ধক দিয়েছে। তাহলেই তো সর্বনাশ। বললেন, কেন, এখন দিতে বাধা কি? ঋষিকেশ দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বললেন, এই সদ্য শোকটা পাওয়া গিয়েছে, এখনও 6 মাস হয়নি, তাই আর কিছুদিন যেতে দিন। বাক্স থেকে সেই অলঙ্কারগুলো এখন বের করে কে বলুন তো? মেয়েদের কোথায় কি থাকে, কোথায় কি না থাকে, আমি তো কিছুই জানি নে। গিন্নি সেই কাল রাত্রির পর থেকে সেই ঘরেই আর ঢোকেননি। তার বড় আদরের শেষ মেয়েটি, কিছুতেই তাকে তো বোঝাতে পারি নে। তার ঘরে পদার্পণ করেন না, কোনো জিনিসটি ছুঁতে হলে কেঁদে আকুল হন। এমন অবস্থায় কি করে তাকে বলি বলুন তো, তোমার মেয়ের বাক্স খুলে গয়নাগুলো বের করে দাও। শোকটা এখনো বড্ড নতুন, কিছুদিন যেতে দিন। গয়না দেওয়ার বাধাস্বরূপ ঋষিকেশ কারণ যা দেখালেন তা নিতান্তই সত্য। তবে সকলের কাছে এ কারণ যথেষ্ট বলে মনে নাও হতে পারে। সীতানাথেরও মনে হলো না, একটু রাগ হলো। বললেন,
ভাই, শোক কি আমারও লাগেনি? তবে কি করব, সংসার করতে গেলে শোকতাপ তো আছেই। এ থেকে কেউ নিস্তার পেলে এমন তো দেখলাম না। তা সে রাজাই বলো, বাদশাই বলো, আর পথের ভিখারিই বলো, তবু সংসারী লোককে দুদিনে তা ভুলে গিয়ে খেতে হয়, শুতে হয়, হাসতে হয়, সংসার ধর্মে সবই করতে হয়। তা তার যদি অতই শোক হয়ে থাকে, তাহলে তুমি না হয় চাবিটা খুলে আনোগে না। ঋষিকেশ আবার কিছুক্ষণ মৌনভাবে তামাক টানতে লাগলেন। দেরি দেখে সীতানাথ এবার তাগাদা করলেন। তখনও ঋষিকেশ গয়নাগুলো রাখবার আশা ত্যাগ করতে পারেননি। একটু কাতরভাবে বললেন, বেয়াই মশাই, 1 বছর যেতে দিন, তখন এসে গয়নাগুলো নিয়ে যাবেন। যদি আজ্ঞা করেন তো আমিই মাথায় করে সেগুলি আপনার বাড়িতে পৌঁছে দেব। সীতানাথ রুক্ষস্বরে উত্তর করলেন, মানুষের শরীর পদ্মপত্রের জল, আজ আছে কাল নেই। 1 দণ্ডের কথা বলা যায় না, 1 বছর যদি আমি না বাঁচি। ঋষিকেশ মনে মনে বললেন, না বাঁচো তো ওই গয়নাতেই তোমার শ্রাদ্ধের জোগাড় করা যাবে। কিন্তু প্রকাশ্যে বললেন, তাহলে আপনার গয়না আমার কাছেই থাকবে, ওই গয়না দিয়েই আপনারই পৌত্রীর বিবাহ দেব। সীতানাথ শ্লেষের স্বরে বললেন, তুমি কি মনে করেছ আমার নাতনি চিরদিনই তোমার ঘরে থাকবে? একটু বড় হলেই ওকে আমি নিয়ে যাব। বড় বৌমা মেয়েটিকে দেখবার জন্য পাগল। আসবার সময় আমাকে বললেন, বাবা আমিও আপনার সাথে যাব, খুকিকে দেখে আসব। বিবাহের কথা বলছো? তা ভাই, আমাদের এমন কপাল কি হবে? ওই মেয়ে কি বাঁচবে? ও যেরকম চেহারা দেখলাম তাতে তো কোনো মতেই তো আশা করা যায় না। ঋষিকেশ ব্যবসায়ী বুদ্ধিসম্পন্ন লোক, স্তোক বাক্যে ভুলবার পাত্র নয়। বলে ফেললেন, তা গয়না এখন থাকুক না, যখন মেয়ে নিয়ে যাবেন তখনই গয়না নিয়ে যাবেন। কথাটা শুনে সীতানাথ একবারে জ্বলে উঠলেন। বললেন, ভায়া, আমাকে কি অবিশ্বাস করলে? জিনিসগুলো আটকে রেখে ব্রাহ্মণকে মনক্ষুণ্ণ করে ফিরিয়ে দিলে কি তোমার মঙ্গল হবে? ঋষিকেশ বেআইয়ের এই চরিত্র আগে থেকেই জানতেন। তিনি যখন ধরেছেন গয়না নিয়ে যাবেন, তখন না নিয়ে ফিরবেন এমন আশা নেই। সুতরাং আর আপত্তি করা নিষ্ফল মনে করলেন। বললেন, তবে নিয়ে যান। সীতানাথের মুখ খুশির ভাব ধারণ করল। বললেন, আহারাদির পর সকাল সকাল আজই বেরুতে হবে। তুমি তবে সেগুলো বের করে ঠিক করে রাখো, আমি গঙ্গা স্নানটা সেরে আসি। গঙ্গার ঘাটে এসে অনেক দূর থেকে মাঝিকে উচ্চস্বরে সীতানাথ বললেন, ও মাঝি, যে বিয়ের সম্বন্ধ করতে এসেছিলাম সে তারা রাজি নয়, বলে অত গরিবের ঘরে আমরা মেয়ে দেব না। নৌকা ঠিক করে রাখো, খাওয়া দাওয়ার পরই ছাড়া যাবে। এই বলে ধূর্ত ব্রাহ্মণ চেয়ে দেখল ঘাট শুদ্ধ লোক তাদের কথাগুলো শুনতে পেয়েছে কিনা। যেভাবে উচ্চ কণ্ঠে কথাগুলো উচ্চারিত হয়েছিল তাতে নিতান্তই কালা ছাড়া আর কেউ শুনতে না পাওয়ার সম্ভাবনা ছিল না। লোকে মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। তারপর সীতানাথ গঙ্গা স্নান সেরে অত্যন্ত আড়ম্বরের সাথে ঘাটে আহ্নিক করতে বসলেন। আজ দেবতাগণের বড়ই শুভ দৃষ্টি। এমন ভক্তি বাহুল্যের সাথে পূজা সীতানাথ অনেক কাল করেননি। বাড়ি ফিরে গিয়ে তাড়াতাড়ি খাওয়া শেষ করলেন। বুড়োর আর দেরি সয় না। ঋষিকেশকে বললেন, ভাই, এবার জিনিসগুলো নিয়ে এসো, দুর্গা বলে সকাল সকাল যাত্রা করি। ঋষিকেশ অন্তঃপুরে প্রবেশ করেই বড় বিলম্ব করতে লাগলেন। সীতানাথ ভাবলেন, সে দিতেই হবে, তবু কেমন যেন কৃপণের মতো যতক্ষণ পাবে ততক্ষণ দেরি করছে। যা হোক, মনটার অবস্থা বেশ উৎফুল্ল থাকার দরুন সীতানাথ গুনগুন করে একটা রাগিনী ধরলেন। ছাড়ো মন বিষয়েরই ভাবনা অসার, শুধু রাধানাথ পদ করো চিন্তা আনিবার। ঋষিকেশকে খালি হাতে ফিরে আসতে দেখে সীতানাথের গান গাওয়া সদাই হঠাৎ বাধাপ্রাপ্ত হল। বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, কি হলো? হলো না? সে কি? ঋষিকেশ ব্যাপারখানা বোঝালেন। মুখুজ্জে মশাই, জিনিসগুলো আপনাকেই দিতে প্রস্তুত হয়েছিলাম। গিন্নিকে গিয়ে বলাতে তিনি প্রথমে কেঁদে ভাসিয়ে দিলেন। শেষে বললেন, চাবি তো নেই, চাবি আমার মায়ের কাঁকালে ছিল, সে তো তারই সঙ্গে চিতায় উঠেছে। কথাটা সীতানাথের বিশ্বাস হলো না।
রেগে গিয়ে বললেন, সে আমি শুনবো না। চাবি না থাকে বাক্স ভাঙো, আমি জিনিস না নিয়ে যাচ্ছি নে। ঋষিকেশ বললেন, যদি না জানতে তবে বসে থাকুন, চাবি নেই আমি কি করব? এই তো অবস্থা। এর ওপর কি কামার ডেকে এনে দমাদম করে সিন্দুক ভাঙানো ভালো দেখায়? না সেটা করার আপনারই কর্তব্য কর্ম হবে। সীতানাথ মুখ চোখ বেঁকিয়ে চেঁচিয়ে বলে উঠলেন, না, আমার কর্তব্যকর্ম হয় না। ব্রাহ্মণকে ফাঁকি দেওয়াটাই তোমার কর্তব্যকর্ম হয়। দেবে কি না দেবে সেটা খোলসা করে বলো দেখি। যদি না দাও তবে তবে পইতে ছিঁড়ে অভিশাপ দিয়ে যাব, উচ্ছন্নে যাবে, তে রাত্রিরও পোয়াবে না। সীতানাথের মুখ চোখের ভঙ্গিমা দেখে ঋষিকেশের বড় অপমান বোধ হলো, মনে মনে ভারী ঘৃণা হলো। স্বয়ং গিয়ে কামার ডেকে আনলেন, দোতলার ওপর তাকে নিয়ে গিয়ে সিন্দুক ভাঙালেন। মেয়ের মা এই নিষ্ঠুর কাণ্ড দেখে মাটিতে লুটোপুটি হয়ে কাঁদতে লাগলেন। সীতানাথ গয়না নিয়ে বিদায় নিলে ঋষিকেশও বিছানায় আশ্রয় গ্রহণ করলেন। সেই দিন আর এই দম্পতির মুখে অন্নগ্রাস উঠল না। ভাগীরথীর তীরে বৃক্ষরাজি বৃষ্টিত নগ্রাম। ভোর হয়েছে, সকল পাখি এখনও প্রভাতী কলকুঞ্জন আরম্ভ করেনি। একখানা ছেঁড়া বালাপোষ গায়ে দিয়ে মাথার পাগড়ি বেঁধে বৃদ্ধ সীতানাথ নিজের ভবন অভিমুখে চলছে। গতকাল রাত্রিরের বৃষ্টি জল বৃক্ষপল্লব থেকে টপটপ করে ঝরে তার পাগড়ি ও বালাপোষ ভিজিয়ে দিচ্ছে। ক্রমেই তিনি নিজের বাড়ির সদর দরজার সম্মুখে এসে উপস্থিত হলেন। দরজা বন্ধ। দুপাশে দুটো ইষ্টক নির্মিত দেউড়ি বা বসবার স্থান। তা বহুকাল সংস্কারের অভাবে ক্ষতবিক্ষত হয়ে পড়ে আছে। দুই দিকে দুটো কলকে ফুলের গাছ এক গা করে ফুলের গয়না পরে দাঁড়িয়ে আছে। দরজায় উপস্থিত হয়ে ক্ষীণ রুগ্ন কণ্ঠে সীতানাথ ডাকলেন, নিতাই। একবার দুবার তিনবার ডাকাডাকির পর বাড়ির ভেতর থেকে উত্তর পাওয়া গেল, যাই গো। নিতাই ছুটে এসে দরজা খুলে দিল। প্রভুর দিকে চেয়ে সে তো অবাক। সপ্তাহের মধ্যে আকার প্রকার যেন পরিবর্তিত হয়ে গিয়েছে। সে ছাতা নেই, লাঠি নেই, ব্যাগ নেই, এই বালাপোষ কোথা থেকে আসলো? ভেবে নিতাই কিছুই ঠিক করতে পারল না। নিতাই তাঁতির ছেলে, ভৃত্য বালক, অ্যাপ্রেন্টিসই করছিল, মাইনে পায় না, প্রসাদ পায় মাত্র। সীতানাথ জিজ্ঞাসা করলেন, কিরে নিতাই, বাড়ি সব ভালো? নিতাই বলল, ভালো। আপনার লাঠি আর ছাতা কই? বৃদ্ধ অতি করুণভাবে নিতাইয়ের প্রতি দৃষ্টিপাত করলেন। নিতাই বলল, ফেলে এসেছেন বুঝি? বৃদ্ধ কাঁদো কাঁদো হয়ে বললেন, হ্যাঁ নিতাই এসে গেছে। পাকা বাঁশের লাঠিগোষ্ঠীর ওপর নিতাইয়ের অনেক দিন থেকে লোভ পড়েছিল। একদিন সুযোগ পেলে লাঠিখানি সে চুরি করে বাড়ি রেখে আসবে। অনেক দিন থেকেই এটা তার মনে মনে ছিল। সেই জন্য সে কিছুটা দুঃখ অনুভব করল। মনে করল নিশ্চয়ই সেই মতিগঞ্জের বাড়ির কোনো ছোঁড়া চাকরের কাজ। সেই নিয়েছে, লোভ সামলাতে পারেনি। কিন্তু ছাতাটাও নিল। সে ছাতা এমন ছেঁড়া ছিল যে তার মনিব তাকে বকশিস করল নিতাই নিত কিনা সন্দেহ। যদিও বা নিত, তবে তার বেতের শিকগুলি খুলিয়ে নিয়ে ধনুকে তীর করা চলত মাত্র। সেই ছাতা আর কোনো কাজে লাগত না। সীতানাথ একেবারে নিজের ঘরে গিয়ে বসলেন। নিতাই চকমকি ঠুকে শোলায় আগুন ধরালো, তামাক সেজে কর্তার হাতে দিল। কর্তা হুঁকুটি কলঙ্ক ধরা পিতলের বৈঠকের ওপর রেখে দিলেন। তাম্রকুটের প্রতি তার এতই বিরাগ এর আগে কখনো দেখা যায়নি। চোখ বন্ধ করে মাথাটি নেড়ে নেড়ে সুদীর্ঘ নিঃশ্বাসের সাথে বললেন, হা হা হা, সব সর্বনাশ হয়ে গেল। ব্যাপারখানা দেখে নিতাই সেখান থেকে সরে পড়ল। বড় বউ ঠাকুরানী তখন বারান্দা পরিষ্কার করছিলেন। তাকে নিতাই কর্তার অবস্থা জানালো।
তিনি বললেন, বড়বাবুকে উঠাগে যা। বড়বাবু সীতানাথের জ্যৈষ্ঠ পুত্র, নাম শ্রীনিবাস। শ্রীনিবাস উঠে চোখ মুছতে মুছতে পিতার ঘরে এসে উপস্থিত হল। তাকে দেখে চমকিয়ে জিজ্ঞাসা করলেন, এ কি, আপনার চেহারা এমন হয়ে গেছে কেন? কোনো বিপদ আপদ হয়নি তো? বৃদ্ধ মাথা দুলিয়ে করুণ স্বরে বললেন, হায়, সর্বনাশ হয়ে গেছে। কি হলো, দিল না? দিয়েছিল রে, দিয়েছিল, সর্বনাশ হয়ে গেছে। পিতা যদি আরও কিছু বলেন এই আশায় শ্রীনিবাস তার মুখের দিকে উৎসুক দৃষ্টিতে চেয়ে রইলেন। বৃদ্ধের মুখ থেকে হাহুতাশ অস্ফুট ধ্বনি ছাড়া আর কিছুই বেরোল না। অবশেষে শ্রীনিবাস বললেন, তবে কি হলো, খোয়া গেল? বৃদ্ধ ঘাড় নেড়ে আগের মতোই উত্তর করলেন, হায়, সব সর্বনাশ হয়ে গেল। শ্রীনিবাস একটু বিরক্ত হয়ে বললেন, কি হলো, খুলেই বলুন না। বৃদ্ধ বললেন, সে গেছে রে, নোকসান হয়ে গেছে। কেমন করে গেল? চুরি হয়ে গেছে? না। ডাকাতে দিয়েছে? না। তবে? অনেক কষ্টে বৃদ্ধ এবার বললেন, চাঁদবাড়ির ভূধর চাটুর্যে নিয়েছে। পুত্র রেগে বলল, সে কি করে গয়নার বাক্স নিলে, ছিনিয়ে নিলে? আপনি চুপি চুপি চলে এলেন, পুলিশের সাহায্য নিলেন না? পুলিশে কি আমি যাইনি? পুলিশেও গিয়েছিলাম। থানার দারোগা ভূধর চাটুর্যের ভগ্নিপতি রে, ভগ্নিপতি। ভগ্নিপতিই হোক আর বাবাই হোক, এত্তেলা দিলে ডায়েরিতে তাকে লিখতেই হবে, অনুসন্ধান করতেই হবে। লিখে নেবে কি? উল্টে সেই আমার মিথ্যের নালিশের দায়ে জেলে দেবার ভয় দেখালে। কলকাতায় যে মেসে বাসায় থেকে শ্রীনিবাস লেখাপড়া করতেন, সেই বাসায় আইন অধ্যয়নকারী একটি ছাত্র ছিল। তারই মুখে শ্রীনিবাস মাঝে মাঝে আইন সম্পর্কীয় অনেক তর্ক বিতর্ক শুনতে পেতেন। সেই অবধি শ্রীনিবাস নিজেকে একজন আইনজ্ঞ ব্যক্তি বলে স্থির করেছিলেন। নগদ 8 আনা খরচা করে একখানি মুক্তার গাইড পুস্তক ক্রয় করেছিলেন। গ্রামের লোকের মোকদ্দমা উপস্থিত হলে প্রায় শ্রীনিবাস কোনো না কোনো পক্ষের সাহায্য করে পরামর্শ দান করেন। গম্ভীরভাবে পিতাকে বললেন, ব্যাপারটা কি হয়েছে, সব আদ্যপান্ত খুলে বলুন, দেখি আমি আর কিছু প্রতিকার করতে পারি কিনা। তখন বৃদ্ধ বলতে আরম্ভ করলেন। তার সেই 1 ঘণ্টা কালব্যাপী সকরুণ বক্তৃতার ভেতর থেকে সমস্ত হা হুতাশ, অশ্রুপাত, অনাবশ্যক মন্তব্য বাদ দিয়ে আমরা সারাংশটুকু লিপিবদ্ধ করলাম। সন্ধ্যের আগেই নৌকা গুণ টেনে আসছিল। হঠাৎ গুণ ছিঁড়ে গিয়ে নৌকা বিপরীত দিকে মহাবেগে ছুটে যায়। চন্দ্রবাটির ঘাটে একখানা মাল বোঝাই প্রকাণ্ড ভরে ঠেকে ভেঙে গেল। গয়নার বাক্স চাদর দিয়ে সীতানাথের পিঠে বাঁধা ছিল। অচেতন অবস্থায় সীতানাথকে জল থেকে তুলে ভূধর চট্টোপাধ্যায় তাকে বাড়ি নিয়ে যায়। শুশ্রূষা করে তার প্রাণ বাঁচিয়েছে, কিন্তু গয়নার বাক্স দিল না। শ্রীনিবাস ভ্রুকঞ্চিত করে জিজ্ঞাসা করলেন, গয়নার বাক্স সে নিজে মুখে স্বীকার করেছে? প্রথম স্বীকার করেনি। আমার যখন জ্ঞান হলো তখন জিজ্ঞাসা করলাম, আমার পিঠে যেটা বাক্স বাঁধা ছিল সেটা কোথায়? বললে, তা তো আমরা পাইনি। তখন আমি চিৎকার করে বললাম, আমার সর্বস্ব গেল রে, ব্রহ্ম হত্যা করলে রে। এই বলে আমি আবার অজ্ঞান হয়ে যাই। ফের যখন জ্ঞান হলো তখন দেখি কোথা থেকে একটা ডাক্তার নিয়ে এসেছে। ডাক্তারটি বললে, তোমার কোনো ভয় নেই, তোমার বাক্স আছে। আমায় সমস্ত পরিচয় জিজ্ঞাসা করলে, নাড়ি দেখে ওষুধ দিলে, বললে গেল, তোমার কোনো ভয় নেই, এই 3 দিনের মধ্যেই তুমি সেরে উঠবে। শ্রীনিবাস উৎসাহের সাথে বললেন, তবে আদালতে নালিশ করে ডাক্তারকে সাক্ষী মানব, কান ধরে ভূধর চাটুর্যের কাছ থেকে গয়না আদায় করে নেব না? বৃদ্ধ বললেন, সে দফাও রফা রে, সে দফাও রফা। ডাক্তারের কাছে কি যায়নি? ডাক্তারের কাছেও গিয়েছিলাম। ডাক্তার বললে, গয়নার কথা সে কিছুই জানে না, কেবল আমায় সান্ত্বনা করবার জন্য মিছে করে বলেছিল।
আদালতে নালিশ করলে কি হবে? ডাক্তার ওই কথাই বলে বসবে। তবে কি করে জানলে যে ভূধর চাটুর্যেই নিয়েছে? তারপরে চাটুর্যে নিজেই বলেছে। স্বীকার করলে নিয়েছে, অথচ দিলে না। বাহ, বেশ লোক তো। তবে তার স্বীকার করার উদ্দেশ্যটা কি? আর অস্বীকার করাই তো তার পক্ষে সুবিধা ছিল। উদ্দেশ্য আছে রে, উদ্দেশ্য আছে। বলে, তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দাও, তাহলেই গয়নাগুলো পাবে। আমি গরিব, আমার মেয়ের বিয়ে হয় না, তোমার গয়না তোমার ঘরেই যাবে। পুরস্কারের স্বরূপ আমাকে কন্যাদায় থেকে উদ্ধার করবে। কথাটা শুনে শ্রীনিবাস বললেন, তবে তো গোলযোগ দেখছি। সীতানাথের কনিষ্ঠ পুত্রের নাম শ্রীমান অন্নদাচরণ। তিনি এলে ফেল করা নব্যযুবক। মেজাজটা নিতান্তই সাহেবী ধরনের। সকালে ও সন্ধ্যায় নিয়মিত রূপে চা পান করে থাকেন। গ্রামের বালিকাদের মধ্যে বিদ্বান বলে তা যথেষ্ট খ্যাতি আছে। চেহারাটি দিব্যি। রবীন্দ্রীয় কেশদাম তার কমনীয় মুখসৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। স্ত্রী বিয়োগের পর তিনি বিস্তর কবিত্ব প্রকাশ করে ভগ্ন হৃদয়ের মহাশোকাশ্রু নামের একখানি চটি কবিতা এই বই প্রকাশ করেছেন। যতবার বিবাহের প্রস্তাব এসেছে অবজ্ঞা করেই প্রত্যাখ্যান করেছেন। বন্ধু সমাজে পত্নী বৎসল বলে তার সম্মানের আর সীমা নেই। তাকে এই বিবাহে রাজি করা যাবে এমন কোনো আশা ছিল না। তাই শ্রীনিবাস বলেছিলেন, তবেই তো দেখছি গোলযোগ। বৃদ্ধ বললেন, দেখো চেষ্টা করে, বলে কয়ে দেখো, নইলে এই বুড়ো বয়সে অতগুলো টাকার গয়নার শোক আমি সহ্য করতে পারবো না, আমি মারা যাব। ওকে বলো বিবাহ না করলে পিতৃ হত্যার পাপ ওকে লাগবে। অন্নদা চারটি দাদা অন্নদাকে পাকড়াও করে এনে তাকে ঘিরে বসলেন। সমস্ত দিন ধরেই কত রকমে তাকে বোঝালেন, কত মিনতি করলেন, তর্ক করলেন, রাগ করলেন, কিন্তু কিছুতেই অন্নদার মন টলল না। অন্নদার অন্তরঙ্গ বন্ধুবান্ধবকে খোসামত করে তাদের দিয়ে অনুরোধ চলতে লাগল। আরেকবার বিয়ের বিরুদ্ধে অন্নদা যত প্রকার যুক্তির অবতারণা করল, তার বন্ধুরা সেগুলো যেমন সুবিধা হলো সুতর্ক বা কুতর্কের সাহায্যে একে একে খণ্ডন করতে লাগল। কাজের কথা ছেড়ে যখন ভাবের কথা এসে পড়ল, তখন তারা বিজয়ীর মতো অবজ্ঞা হেসে চারিদিক থেকে শোকবিহ্বল মৃত পত্নীদের দ্বিতীয় বিবাহের অজস্র উদাহরণ এনে স্তূপকার করতে লাগল। দেখো, অমুক স্ত্রীর বিয়োগের পর সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করে গেল, বনে জঙ্গলে পাহাড়ে পাহাড়ে লুটা কম্বল কাঁধে করে ঘুরে বেড়ালো, কিন্তু 1 বছর যেতে না যেতেই ফিরে এসে নিজেই মেয়ে দেখে আবার বিবাহ করল। দেখো, অমুক স্ত্রী বিয়োগের পর একজন যশস্বী কবি হয়ে পড়ল, বঙ্কিমবাবু থেকে শুরু করে দেশ শুদ্ধ সকলেই সমস্বরে বলল, বাংলা ভাষায় একখানা কাব্য জন্মেছে বটে, কিন্তু সেই আবার এক আধটা নয়, দুটো বিয়ে করল। এইরকম যুক্তিতর্কের যুদ্ধে অন্নদা শেষে পরাজয় স্বীকার করল বটে, কিন্তু বিবাহ করতে রাজি হল না। এদিকে আর সময় নেই। ভূধর চট্টোপাধ্যায় 10 দিন মাত্র সময় দিয়েছিল। 20শে শ্রাবণ বিবাহের শেষ দিন। তার 3 দিন কেটেছে, আর সপ্তাহ মাত্র বাকি। ছেলে যখন কিছুতেই রাজি হলো না, তখন বাপ বলল, তবে আমি বিবাহ করব। 2000 টাকার গয়না আমি কোনো মতেই হাতছাড়া করতে পারবো না, এতে আমার কপালে যা হয় হোক। এই সংবাদ গ্রামে রাষ্ট্র হবা মাত্রই একটা মহা হাসি টিটকিরি পড়ে গেল। লোকে বলল, গয়না হারানো, নৌকা উল্টানো সব ছল মাত্র। সুন্দরী যুবতী মেয়েকে দেখে হারিয়েছে বুড়োর মন, আর উল্টিয়েছে বুড়োর বুদ্ধিশুদ্ধি। কেউ বলল, বুড়োকে চেনা ভার, দুধটুকু মেরে ক্ষীরটুকু হয়েছে। কেউ বলল, দীনবন্ধু মিত্রের একখানা বিয়ে পাগলা বুড়ো নাটক কিনে এনে ওকে প্রেজেন্ট কর। কেউ বলল, বুড়োর প্রাণের ভেতরটা এমন করে হামাগুড়ি দিচ্ছে তা তো আমরা জানতাম না।
একজন গান বাদ্যে জানত। সে বহু লোকের অনুরোধে এই উপলক্ষে একটা মজাদার গান বেঁধে দিল। যারা সমাজের বিজ্ঞ লোক বলে খ্যাত, তাদের দু একজন এসে সীতানাথকে বললেন, মুখুজ্জে মশাই, আপনি তো বিবাহ করতে যাচ্ছেন, তারা যদি আপনাকে মেয়ে না দেন, আপনার তো কিছুটা বয়সও হয়েছে, হঠাৎ মেয়ে দিতে সম্মত নাও তো হতে পারে। সীতানাথ বললেন, ও পাজি যে বিবাহ করবে না তা তো আমি আগে থাকতেই জানতাম। ছেলে যদি বিবাহ না করে তবে আমি বিবাহ করলেও অলংকার দেবে বলেছে। পেল্লায় মেয়ে এত বড়, অর্থাভাবে আজও বিবাহ হয়নি, তাদের আর জাত থাকে না। যুবা কি বুড়ো বিচার করলে কি তাদের চলবে? পাড়ার লোকেরা, গ্রামের লোকেরা যতই আমোদ করুক, বাড়ির লোকের মাথায় এ কথা শুনে যেন বজ্রাঘাত হলো। 4 ছেলে 4 বউ ভেবে ব্যাকুল হয়ে উঠল। তারা নিজেরা নানা উপায়ে নানা প্রকারে বুড়োকে বুঝাতে লাগল। সীতানাথ বললেন, দেখো, আমার বিবাহ করার কিছুমাত্র প্রয়োজন নেই, তোমরা অন্নদাকে রাজি করো, আমি ছেলের বিবাহ দিয়ে সোনার চাঁদ বউ ঘরে আনি। অন্নদা বেচারি কিছু পরিমাণ রেহাই পেয়েছিল। এই কথার পর দ্বিগুণ উৎসাহের সাথে তার ওপর আবার উৎপীড়ন শুরু হলো। শেষে অন্নদা চোখ মুখ লাল করে রেগে বলল, তোমরা যদি আমাকে এমন করে দিক করো তবে আমি বিভাগী হয়ে একদিক পানে চলে যাব। বড় বউ রেগে বললেন, ঢের দেখেছি ঠাকুরপো, এই বয়সে কত দেখলাম, বাঁচি তো আরও কত দেখব, এখন এরকম করছো তো কিন্তু শেষ রক্ষে হলে হয়। 24শে শ্রাবণ, বিবাহের আর মাত্র 5 দিন বাকি। সীতানাথ টাকা কড়ি নিয়ে কলকাতায় গেলেন। বলে গেলেন, দরকারি জিনিসপত্র কিনে সেখান থেকেই নিজে বিবাহ করতে যাবেন। বৃদ্ধ যাত্রা করলে পর বাড়িতে নতুন করে মহা গণ্ডগোল পড়ে গেল। ছোট বড় সকলেই অন্নদার প্রতি একেবারেই যেন খড়গহস্ত। প্রায় 10 বছর হলো গৃহিণীর মৃত্যু হয়েছে। ছেলে মেয়ে নাতি পুতি ভরা সংসার। সীতানাথ আর বিবাহ করেননি, লোকেও সেই পরামর্শ দেয়নি। আজ 10 বছর কাল বড় বউ ঘরের গৃহিণী। হঠাৎ নোলক পড়া মূর্তিমতী উপদ্রবরূপিণী একটা কচি মেয়ে এসে তার হাত থেকে গৃহস্থালীর শাসনদণ্ড কেড়ে নেবে, এই কল্পনা মাত্রই যন্ত্রণাদায়ক হয়ে উঠল। বড় বউ আবার কাঁদতে কাঁদতে অন্নদাকে মিনতি করতে আরম্ভ করলেন, অনু ভাই, লক্ষ্মীটি, এখনো সময় আছে, বিবাহ করো, নইলে সোনার সংসার ছাড়ে কারে যাবে। অন্নদা হঠাৎ বলল, দেখো বৌদিদি, একখানা মতলব স্থির করেছি। শুনলাম তারা বড় গরিব, তাই মেয়েটির বিয়ে হয় না। তোমরা কোনো রকমে 1000 টাকা আমাকে সংগ্রহ করে দাও, আমি সেই টাকা ভূধর চাটুর্যকে দিয়ে বলি, আপনি ব্রাহ্মণ, কন্যা দায়গ্রস্ত, কিছুটা সাহায্য করলাম, মনোমতো সুপাত্র এনে মেয়ের বিবাহ দিন, আমার গয়নাগুলো ফিরিয়ে দিন। তা তারা দিতে পারে, তারা এতই অধার্মিক নয় যে তাদের ব্যবহারে জানাই যাচ্ছে। অনায়াসেই তো গয়নাগুলো তারা অস্বীকার করতেই পারত, তাই না? সকলে মিলে এক বাক্যে বলে উঠল, হ্যাঁ, এ পরামর্শ মন্দ নয়, চেষ্টা করে দেখলে ক্ষতি কি। প্রাণের দায়, পরিবারের মধ্যে সকলেই চাঁদা তুলে কিছুটা ঋণ করে 1000 টাকা জমা হলো। সকালেই সীতানাথ রেলপথে যাত্রা করেছিলেন। সন্ধ্যার সময় অন্নদা নৌকায় চন্দ্রবাটি অভিমুখে রওনা হল এবং পিতাকে একটি পত্র লিখল। পরম পূজনীয় শ্রীযুক্ত পিতা ঠাকুর মহাশয়, শ্রী চরণ কমলেশু, সংখ্যাতীত প্রণামান্তে নিবেদন। আপনি কলকাতায় রওনা হওয়ার পর দিবস আমি কার্যগতিকে চন্দ্রবাটি গ্রামে উপস্থিত হই। প্রথমেই মহাশয়ের জীবনদাতা বন্ধু শ্রীযুক্ত ভূধর চট্টোপাধ্যায়ের সাথে সাক্ষাৎ করি। উক্ত মহাশয় পরম সজ্জন ব্যক্তি, যার পর নাই আদর অভ্যর্থনায় আমাকে আপ্যায়িত করেছেন। এই পর্যন্ত আমি তারই গৃহে অতিথি। আমার পরিচয় পেয়ে গ্রামের কয়েকটি ভদ্রলোক আমার সাথে সাক্ষাৎ করলেন এবং একজন বিজ্ঞ ব্যক্তি আমাকে নির্জনে নিয়ে গিয়ে বললেন,
বাপু হে, শুনছি নাকি তুমি এই ভূধর চট্টোপাধ্যায়ের কন্যাকে বিবাহ করতে প্রস্তুত হয়েছ। আমি একটু প্রতিবাদ করে বললাম যে আমি নই, আমার পূজনীয় পিতৃদেব এই বালিকাটিকে পানি গ্রহণ করতে অভিলাষী। কথাটি শুনে বিকলোকটি থতমত খেয়ে গেলেন। মনে করলেন আমি বুঝি তার সঙ্গে ঠাট্টা তামাশা করছি। অবস্থা দেখে আমি তাকে সব কথা বুঝিয়ে বললাম। শুনে বিজ্ঞ ভদ্রলোকটি বললেন, সর্বনাশ, তোমার পিতা ঠাকুর যেন এমন কাজ না করেন। ও মেয়েটির জাতকুলের ঠিকানা নেই, ওটি কুড়ানো মেয়ে। 12-13 বছর পূর্বে যেবার মহাবারুণী যোগে ত্রিবেণীতে লক্ষ লোকের সমাগম হয়েছিল, সেই বছর সপরিবারে সেখানে গঙ্গা স্নান করতে গিয়ে চট্টোপাধ্যায় ওই মেয়েকে কুড়িয়ে পায়। ও মেয়ের বয়স তখন 2 বছর আন্দাজ। নিঃসন্তান বলে চট্টোপাধ্যায় মেয়েটিকে নিজের মেয়ের মতো প্রতিপালন করেছে। অনেকবার ওই মেয়ের বিবাহের সম্বন্ধও হয়েছিল, কিন্তু পাছে কোনো সৎকুলীন ব্যক্তির জাতনাশ হয়, এই আশঙ্কায় আমরা প্রতিবারই বরপক্ষকে সাবধান করে দিয়েছি। তোমাকেও সাবধান করে দিলাম। মহাবারণী যোগের সময় ত্রিবেণীর ঘাটে মেয়েটিকে কুড়িয়ে পাওয়া গিয়েছিল শুনে আমার মনে একটা সন্দেহ উপস্থিত হয়েছিল। মেয়েটিকে একবার দেখার নিতান্তই ইচ্ছা হলো। চট্টোপাধ্যায় মহাশয়কে বললাম, আমার পিতা ঠাকুর যখন আপনার কন্যার পানি গ্রহণ প্রার্থী হয়েছেন, তখন মেয়েটিকে একবার দেখা আমার সর্বতোভাবে কর্তব্য। চট্টোপাধ্যায় মেয়েটিকে যথাসাধ্য বসনে ভূষণে সাজিয়ে আমার সামনে আনলেন। মেয়েটিকে দেখে আমি অত্যন্তই বিস্মিত হই। মুখখানি অবিকল আমার পরলোকগতা ছোট বউয়ের মতো। চট্টোপাধ্যায় মহাশয়কে জিজ্ঞাসা করলাম মেয়েটির কোনো রকম স্থায়ী ব্যাধি আছে কিনা। তিনি প্রথমত কিছুই স্বীকার করলেন না। অনেক জেরা করে বাহির করলাম যে মাঝে মাঝে মেয়ের বুকে অম্লশূলের মতো একটা ব্যথা দেখা যায়। 2 দিন বা কখনো 3 দিন বুক যায় শব্দ, তারপর ভালো হয়ে যায়। বছরে এরকম 2-1 বার হয়েই থাকে। আগে যা সন্দেহ করেছিলাম তাই বিশ্বাসে পরিণত হলো। মেয়েটি আমার শ্যালিকা। হিসাব করে দেখলাম 12 বছর পূর্বে আমার শাশুড়ি ঠাকুরানী মেয়েটিকে ত্রিবেণীর চতুর্দিকে অনেক খুঁজেছিলেন। মেয়েটির গায়ে অনেক সোনার গয়না ছিল, এই ভেবে সকলে সিদ্ধান্ত করেন যে গয়নার লোভে কেউ তাকে হত্যা করে থাকবে। এই সমস্তই আপনি জানেন। অম্লশূলের ব্যায়ামটা, এটাও একটা প্রধান কথা। আমার শাশুড়ি ঠাকুরানীর ওটা আছে, আমার স্ত্রীরও ছিল। আমার শ্যালকগণও অল্পাধিক ওই পরিমাণে পীড়াক্রান্ত। যা হোক, আমি এই তথ্য আবিষ্কার করে শ্বশুরমশাইকে তার যোগে সংবাদ পাঠাই। আজ সকালে তিনি আমার শাশুড়ি ঠাকুরানীকে নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। মেয়েটি যে তারই সে বিষয়ে শাশুড়ি মায়ের আর কোনো সংশয় মাত্র নেই। অতঃপর আপনি যদি কন্যাটিকে বিবাহ করেন তাহলে কয়েকটা সম্পর্ক বিরুদ্ধ হয়, এটাও একটা কারণ বটে। আর মহাশয়কে এই বয়সে গলগ্রহ করে কষ্টে ফেলা উপযুক্ত সন্তানের কর্তব্য কর্ম হয় না ভেবে আমি অগত্যা এই বিবাহ করতে স্বীকৃত হয়েছি। অতএব আপনি প্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে সত্বরটা চলে আসবেন। বাড়িতে দাদাদের চিঠি দিয়ে নিমন্ত্রণ করলাম। নিবেদন মিতি শ্রী অন্নদাচরণ দেবশর্মা। পুনশ্চ যদি সময় থাকে আসবার আগে একবার গুরুদাস চট্টোপাধ্যায়ের বইয়ের দোকানে উপস্থিত হয়ে আমার লেখা ভগ্ন হৃদয়ে মহাশোকাশ্রু নামক কাব্যগ্রন্থের সমস্ত অবিকৃত খণ্ডগুলি সাথে আনবেন। চট্টোপাধ্যায়ের নামে একখানা চিঠি লিখে এই সঙ্গেই দিলাম। আপনার প্রতি তার অবিশ্বাসের কোনো কারণ থাকবে না। তাকে জিজ্ঞাসা করে আসবেন, আমি যদি আত্মজীবন চরিত নামে আরেকখানা গ্রন্থ বের করি তবে সেই বই সে নিজের টাকায় প্রকাশ করতে প্রস্তুত আছে কিনা। এই অলিখিত পুস্তকখানি অতীব মনোরম ও কৌতুকাবহ হবার সম্ভাবনা। ইতি শ্রী অন্নদা। পুনশ্চ
ভূধর চট্টোপাধ্যায় যে আমার প্রথমা পত্নীর অলঙ্কারের কথাগুলো বলেছিলেন, এখন বলছেন তার সম্পূর্ণভাবে মিথ্যা। পাছে মহাশয় সেগুলোর অপ্রাপ্তিতে নিরাশা দুঃখ অনুভব করেন, তাই এখন বলে রাখলাম। আমাকে বিবাহ করতে কৃতসংকল্প দেখে তিনি একথা প্রকাশ করেছেন। এই মিথ্যাচারণের জন্য আমি তার কাছে কৈফিয়ত চেয়েছিলাম। তিনি বলেছিলেন, মুখুজ্জে মহাশয় সংবিত পেয়ে যখন আমাকে জিজ্ঞাসা করেছিলেন বাক্স কোথায়, আমি বিস্মিত হয়েছিলাম ও সত্যিই বলেছিলাম কোনো বাক্স নেই। তারপর ডাক্তার আসে এবং পরামর্শ দেয়, ও কথা বলো না, তাতে পীড়া বাড়বে, বলো বাক্স আছে, ওকে ভালো হতে দাও আগে। আমিও মনে করলাম এই সুযোগে মেয়েটিকে পার করার চেষ্টা করি। বাপু হে, আমার মেয়ের কিনারা হচ্ছিল না, তাই দুটো মিথ্যা কথা বলেছিলাম। তাও সে মিথ্যা কতক্ষণই বা টিকত? বিবাহ হলে সমস্তই প্রকাশ হয়ে যেত। তখন তো আর তোমরা মেয়ে ফিরিয়ে দিতে পারতে না। চট্টোপাধ্যায় মহাশয় যতই বিনয়ী ও অতিথিবৎসল হোক না কেন, নীতিজ্ঞান তার অতিই শোচনীয়। এই রকম শিথিল নীতি মানুষ যে আমার শ্বশুর হইলেন না, এতে আমি নিজেকে অভিনন্দন করছি। ইতি ইতি শ্রী অন্নদাচরণ দেবশর্মা। এই ছিল আজকের গল্প, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা কুরানো মেয়ে। ভারী সুন্দর একটি গল্প এবং শেষ পর্যন্ত টান টান উত্তেজনায় পূর্ণ। কি হবে শেষে? গয়নাগুলো কি বা আদৌ উদ্ধার হবে? আর কেই বা বিয়ে করবে, সীতানাথ না সীতানাথের ছেলে? আশা করি গল্পের সাথে সাথে গল্প পাঠ আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে এই অডিওটিতে একটি লাইক বাটন দিয়ে যাবেন। আসবো আবার নতুন কোনো গল্প নিয়ে। সকলেই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।